আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি যে কথা জানতে চান অনুষ্ঠানে। আমি মোস্তফা ফিরোজ এবং আমার আরেক প্রান্তে যুক্ত আছেন সিনিয়র আইনজীবী আবু হেনা রাজ্জাকি। রাজ্জাকি ভাই, আহ, সমসাময়িক তিনটা প্রসঙ্গ টাচ করব। প্রথমেই আসি যে কোটা বিরোধী আন্দোলন আজকে বন্ধের দিনেও দেখা যাচ্ছে শাহবাগ অচল, রাজশাহী, ঢাকা মহাসড়ক অচল, টাঙ্গাইল, ঢাকা অচল। বহু জায়গায় ছাত্ররা স্বতঃস্ফূর্তভাবে বিক্ষোভ করছে। এই আন্দোলনকে রাজনীতিকরণও করা হয়েছে। বিএনপি সাপোর্ট দিয়েছে, আবার ওবায়দুল কাদের বলছেন যে এই আন্দোলনের উপর ভর করেছে বিএনপি। আপনি কি বলবেন? ধন্যবাদ ফিরোজ ভাই আপনাকে। যে প্রসঙ্গটা আপনি আনলেন, যে কোটা, আমি দেখলাম এই কোটা বাতিল করেছে সরকার 2018 সালের কোন এক সময়। এটা উনি বাতিল করেছেন, এই সরকার। এবং এর আগ পর্যন্ত 56% ছিল আমাদের কোটা ভিত্তিক। তার ভিতরে হুম, মুক্তিযোদ্ধাদের নাতি নাতনির নামে কোটা ছিল 30%। তারপরে ছিল 10% ছিল নারী, 10% ছিল জেলা কোটা, 5% ছিল ক্ষুদ্র জনগোষ্ঠী এবং 1% ছিল প্রতিবন্ধী প্রার্থী। এই ছিল বিষয়বস্তু। এবং এটা নিয়ে যখন আন্দোলন শুরু হয়, এটার বিরুদ্ধে যখন আন্দোলন শুরু হয়, সেটা মোটামুটি ছাত্রছাত্রী না শুধু, সাথে চাকরি প্রার্থীরাও ছিল, যারা চাকরি প্রত্যাশী তারাও ছিল। বাংলাদেশের আদালত স্বাধীন, এই মর্মে আবার একটা কথা বলেছেন। এটা কেন বলছি, যে এই আন্দোলন যখন তুঙ্গে দাবি করতেছে যে কোটা বাতিল করো, এই কোটা বাতিলের আবেদনটা কিন্তু করছিল আপনার ছাত্র আহ, এবং চাকরি প্রত্যাশী যে একটা পরিষদ, তারা। আন্দোলনের পরিপ্রেক্ষিতে সরকার যখন এই কোটা পদ্ধতি বাতিল করলো, এত ডিটেলস বলার দরকার নাই, সবাই জানে। তো কোটা পদ্ধতি বাতিল করার পর আপনার এটাকে আহ চরম আন্দোলনের মধ্যে সরকার করেছে। করার পরে কি হইলো দেখেন, এই 2021 সালে এটা নিয়ে একটা পরিপত্র যে হয়েছিল, সেই পরিপত্রের মুক্তিযোদ্ধার যে কোটাটা বাতিল হইল, সেই অংশটাকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটা রিট করে কয়েকজন মুক্তিযোদ্ধার সন্তান। এবং সেটা আহ, এক পর্যায়ে হাইকোর্ট সেই পুনর্বহাল করার জন্য নির্দেশ দেয় কোটা পদ্ধতিটাকে, অর্থাৎ ওটাকে অবৈধ ঘোষণা করে। এবং এটার পরিপ্রেক্ষিতে আপনি চেম্বার জজে যায়, এবং চেম্বার জজ সম্ভবত গত 4 তারিখে রাখছিলেন ফুল বেঞ্চে শুনানি করার জন্য। এবং ফুল বেঞ্চে যাওয়ার পরে যে কথাটা আসলো, সেটা হলো অ্যাটর্নি জেনারেল বলছে যে এটাকে আমরা, চিফ জাস্টিস বললো আপনারা আর করেন, রেগুলার আপিল, লিফট আপিল ফাইল করেন। অ্যাটর্নি জেনারেল বললো আমরা জাজমেন্ট পাই নাই, বললো পাবেন। আমার প্রশ্নটা হচ্ছে এইখানে, যে কোটা পদ্ধতি সরকার বাতিল করলো, করার পর যখন হাইকোর্ট এটা অবৈধ ঘোষণা করে, তখন যখন রাস্তায় লোক নামলো, তখন হাসান মাহমুদ সাহেবের মতো পররাষ্ট্রমন্ত্রী বলতেছে এ রায় তো হাইকোর্ট দিয়েছে, এখন যদি এটার বিরুদ্ধে তারা কিছু করবে তাহলে সেটা আদালত অবমাননা হবে। 50,000 ছেলে রাস্তায় নেমেছে, 70,000 ছেলে না রাস্তায় নেমেছে। এবং চাকরি, যারা কোটা বিরোধী চাকরি প্রত্যাশী, তারাও করেছে। 50-70 হাজার লোক কি কোর্ট অবমাননার মামলা হবে? কেন করেন নাই হাসান মাহমুদ সাহেব আপনি? যেখানে আপনার অ্যাটর্নি জেনারেল বলতেছে আপিল করবে। আপিল করার মানে কি? আপনার অ্যাটর্নি জেনারেল তো মানতেছে না হাইকোর্টের রায়, অর্থাৎ কোটা পদ্ধতিটাকে যে পুনর্বহাল করছে, সেটা তো আপনি অ্যাটর্নি জেনারেল মানে না। তাহলে লড়াইটা কোথায়? অ্যাটর্নি জেনারেল ভার্সেস হাসান মাহমুদ, অ্যাটর্নি জেনারেল ভার্সেস সরকার? আমি তো মনে করি অ্যাটর্নি জেনারেল ওই ছাত্রদের আন্দোলনের সাথে একাত্ম ঘোষণা করেছে। তাহলে সে আপিল করবে কেন? সে আপিল করবে কেন? তার মানে হচ্ছে যে, হয় এটা সরকারের নাটক, যে আদালতের মাধ্যমে এটাকে বহাল করতে চায়, অর্থাৎ কোটা পদ্ধতি চালু রাখতে চায়। আর নয়তো আর নয়তো যেহেতু অ্যাটর্নি জেনারেল আপিল করবে, তার মানে হাইকোর্ট যে অবৈধ ঘোষণা করছে সেটাকে মানে নাই। তার মানে মাঠে যে ছাত্র আন্দোলন করতেছে, তার সাথে অ্যাটর্নি জেনারেল একাত্মতা ঘোষণা করেছে। 1 নম্বর। হুম, 2 নম্বর হুম, হইলো, 2 নম্বর হইলো, আপনি বাংলাদেশের যে ইতিহাস আমরা দেখছি, সেই ইতিহাসে কি আছে? স্বাধীনতার 53 বছর পর মুক্তিযুদ্ধ রাজাকার কালচার আর চলবে না। কেন চলবে না, তার এক্সাম্পল দিচ্ছি। সরকার সেটা প্রমাণ করছে, আমি সরকারের সাধুবাদ জানাই। যিনি এডমিট করছেন যে আমি একটা রাজাকারের ছেলে, তিনি কিন্তু প্রেস সেক্রেটারি হয়েছেন। হুম, আবার মতিউর রহমান সাহেব, যে এনবিআর এর অ্যাপিলেট ট্রাইব্যুনালের চেয়ারম্যান ছিলেন, ওনার বাবাও রাজাকার ছিলেন। ওনার স্ত্রী, যিনি অগাধ সম্পত্তির মালিক, উনি, ওনার বাবাও রাজাকার ছিলেন। তার মানে আমরা এটা সরকারকে সাধুবাদ জানাই। সরকার হয়তো ভাবতেছেন মমিনের ঘরে কমিন হতে পারে, কমিনের ঘরে মমিন হতে পারে, অর্থাৎ রাজাকার মুক্তিযুদ্ধে এখন আর ভেদাভেদ নাই। কাজে সেই যুক্তি তো কোটা প্রথা
অচল বলে আমি মনে করি। নাম্বার ওয়ান। নাম্বার টু, সরকার যখন বলছিল যে কোটা পদ্ধতি বাতিল করা হইলো, তখন বাংলাদেশের মাটিতে আমরা তো কোনো আন্দোলন দেখি নাই যে মুক্তিযোদ্ধার প্রজন্ম নাতি নাতিরা রাস্তায় নামছে যে কেউ কোটা পদ্ধতি বাতিল হলো কেন। তার মানে তাদের সংখ্যা খুবই নাই বললেই চলে। তা নাহলে তারা আদালতে গেল কেন? তারা তো মাঠেই নামতে পারতো, তারা তো মাঠে নামে নাই। কোটা পদ্ধতি বাতিল করার পর তার বিরুদ্ধে পুনর্বহাল করার জন্য আদালতে রিট হয়েছে, কিন্তু মাঠে তো কেউ নামে নাই। তার মানে এই খাতে লোকই নাই এখন, সব একাকার। কারণ যে লোকটা মুক্তিযুদ্ধ করছিল 71 সালে, তার সর্বনিম্ন বয়স হইতে হবে 70 এখন আজকের বিচারে। আর এটা তো উত্তরাধিকার সূত্রে পাওনা না যে আমার পরে তারে, তারপরে তারে দিতে হবে। 3 নম্বর, এই পরিপত্র যখন চলতেছে 1976 সাল থেকে, এই কোটা ভিত্তিক, এতদিন কারো চোখে পড়লো না, এতদিন কেউ হাইকোর্টে রিট করলো না, বাতিল করলো সরকার যখন সরকার মনে করলো যে এখন আর মুক্তিযোদ্ধা রাজাকার নিয়ে আলাদা কিছু নাই, তখন বাতিল করছে বলে আমি বলতে চাই। তখন এটার বিরুদ্ধে হাইকোর্টে চুপি চুপি গিয়ে রিট করলো। কেন চুপি চুপি বলছি? হাইকোর্ট বলেন, হাইকোর্ট, আজকে আমরা হাইকোর্ট নিয়ে কথা বলছি কেন? যেহেতু এটা অ্যাপিল হবে, সুতরাং এটা বিচারাধীন, অর্থাৎ এখন কিন্তু সিদ্ধান্ত হয় নাই, অ্যাপিল করবে। অ্যাপিল ইজ দ্য কন্টিনিউশন অফ দ্য মেইন সুট, অর্থাৎ এটা এখনো সাবজুডিস মানে বিচার হয় নাই বলে ধরে নেওয়া হবে। সেক্ষেত্রে আমরা দুইটা কথা বলতে পারি, আমরা বহু দূর থেকে আদালতকে সহযোগিতা করছি যে একটা কিছু করতে গেলে পারিপার্শ্বিক অবস্থা বিবেচনায় নিতে হয়। আজকে এই কোটা পদ্ধতি বাতিল করার পর এবং হাইকোর্টের জাজমেন্টের পর যে পরিস্থিতিটা হয়েছে, সেটা পারিপার্শ্বিক পরিস্থিতি, সেটাও বিবেচনায় নিতে হবে। কেন নিতে হবে সেটা বলছি। আমরা যখন তত্ত্বাবধায়ক সরকার বাংলাদেশে হইলো, তখন কিন্তু জনদাবির পরিপ্রেক্ষিতে হয়েছিল। সেই জনদাবির পরিপ্রেক্ষিতে যেটা হয়েছিল, সেটাকে বাদ করা হয়েছে কিন্তু হাইকোর্টের রিটের মাধ্যমে, অথচ বাদ হওয়া উচিত ছিল জনদাবির পরিপ্রেক্ষিতে, আবার প্রয়োজনে। আজকে হাইকোর্ট থেকে যখন এটা বাদ হইলো, সুপ্রিম কোর্ট থেকে যখন বাদ হইলো, তখন তার খেসারতটা কি? দেশে গণতন্ত্র নাই, দেশে নির্বাচন নাই, দেশে এক দলকে ভাগ করে দুইটা দল, একটা দলকে দুই ভাগ করে নির্বাচন করে ক্ষমতায় বসে আছে। এটা কিন্তু সেই জনতার যে দাবি ছিল, সেটাকে পাশ কাটিয়ে যখন তত্ত্বাবধায়ক সরকার বাতিল করা হলো, তার খেসারত। সুতরাং আজকে যখন কোটা বাতিল হয়েছে, সেটা যখন সবাই একসেপ্ট করছে এবং অবৈধ হাইকোর্ট অবৈধ করার পর মাঠে নামছে, তখন চিন্তা করতে হবে রিটের উপর থাকা উচিত কিনা। কেননা এটাও জনদাবি, জনগণ রাস্তায় নেমেছে। সুতরাং যেহেতু আমি তত্ত্বাবধায়ক সরকারের খেসারত আজ পর্যন্ত জাতি দিচ্ছে, সুতরাং আদালতকে বিবেচনায় নিতে হবে যে এটা নিয়ে জানি ওই রকম আবার গণতন্ত্র নামে মতো এই শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে না যায়, দেশটা ধ্বংসের দিকে না যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। কোটা পদ্ধতি সরকার বাতিল করছে, আমি সমর্থন করি, অ্যাটর্নি জেনারেল সমর্থন করছে, রাস্তায় লোক নামছে, সুতরাং এটাকে আমার কাছে মনে হয় এই কোটা পদ্ধতি বাতিল করাই উচিত। তারপরেও যদি কথা থাকে সংস্কার করুক, নাম কষ্টে ধরেন এখন মুক্তিযোদ্ধার সন্তান, তার নাতি খুবই কঠিন, নাম কষ্টে 10% থাকুক, 5% থাকুক, হ্যাঁ আদিবাসী, এই আদিবাসী প্রতিবন্ধী এবং 10% থাকুক মেধার ভিত্তিতে। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি কোটা মানি অথর্ব যায় চাকরিতে, কোটা মানি অথর্ব। এবং এই কোটা 56% কোটা এই দেশটায় চলতেছে, সব অথর্ব ঢুকানো হয়েছে। 2014 সালের মন্ত্রী পরিষদ, 8 সালের মন্ত্রী পরিষদ, 18 সালের মন্ত্রী পরিষদ, আজকের পরিষদ ডেটোনেট করছে গুণগত মান, কোয়ালিটিগত মান, ভাষাগত মান, সবকিছুতে স্মার্টনেস গত ভাব সব ডিস্ট্রয় হয়ে যাচ্ছে। সুতরাং কোটা পদ্ধতি আমি কঠিন ভাবে অপোজ করি। বিএনপি নামছে কেন? আরে সরকারই তো কোটা পদ্ধতি চায় নাই, সরকারই তো চাচ্ছে না, তারাই তো বাতিল করছে। আর হাসান মাহমুদের মতো একজন লোক, অতি উচ্চ মাপের জ্ঞানী লোক বলতেছে আদত অপমান করেন না, 70,000 লোকের বিরুদ্ধে মামলা, অবান্তর কথাবার্তা বলেন। যাই হোক, আমি কোটা পদ্ধতি নিয়ে যা বললাম, এর চেয়ে বেশি বলার বোধহয় খুব বেশি প্রয়োজন আমি মনে করি। দ্বিতীয় একটা বিষয় যে একটা ওবায়দুল কাদের সাহেব তিনি বলেছেন যে ভারত আমাদের রাজনৈতিক বন্ধু আর চীন হচ্ছে উন্নয়নের বন্ধু। মানে এটা অনেকটা মনে হচ্ছে যেন ভারত হচ্ছে আমার পরাণের বা ভালোবাসার বন্ধু, আর চীন হচ্ছে আমার শুধু টাকা পয়সা স্বার্থের বন্ধু। অনেকটা মনে হচ্ছে যেন এইরকম ল্যাঙ্গুয়েজ। আপনার কাছে কি মনে হয়? আমার কাছে মনে হয় কিছু না, আমার কাছে মনে হয় যে এরা পত্রিকায় থেকে, আলোচনায় থেকে নিজেরা খুব ইম্পর্টেন্ট মনে করে, এই জন্য এগুলো বলে। এটা মিনিংলেস, এই কথাগুলো মিনিংলেস কেন বলি, সে নিজের বোধ অর্থ বোঝে না, আর নয়তো ইচ্ছা করে করে মানুষ এগুলো নিয়ে ব্যস্ত থাক। ভারত আমাদের রাজনৈতিক বন্ধু, চায়না আমার উন্নয়নের বন্ধু। চায়না কি তাহলে চায়নার সাথে কি আমার রাজনৈতিক কোনো সম্পর্ক নাই? চায়নার সাথে কি আমার রাজনৈতিক শত্রুতা? চায়নাতে তো দলে দলে আমাদের এই আওয়ামী লীগের নেতারা, বিভিন্ন দলের নেতারা তারা যাচ্ছে,
শুধুমাত্র ওদের পার্টির সাথে পার্টি টু পার্টি মিটিং এর জন্য। সেটাই বলছি, তাদের সাথে আমাদের রাজনৈতিক সম্পর্ক নাই। কি ঠেকা চায় না আপনাকে টাকা দেওয়ার? যদি রাজনৈতিক সম্পর্ক না থাকবে, ঠেকাটা কি? কি সম্পর্ক আপনার সাথে? আপনার শুধু টাকা দিবে, আর আপনি একটা ব্রিজের নামে 3টে ব্রিজের টাকাই না বাকি 2টা পকেটে ঢুকাবেন, ঠেকাটা কি তার? আরে আপনাকে পয়সা দিয়ে কিনতেছে বিকজ আপনি লোভী। আসেন ভারতের দিকে, আসুন ভারতের দিকে। ভারত আপনার রাজনৈতিক বন্ধু। ইয়েস, রাজনৈতিক বন্ধু মানে বুঝাইতে চাচ্ছেন ক্ষমতায় থাকার জন্য আপনার ভারতকে দরকার। আপনি নেকেডলি বুঝাচ্ছেন। আপনাকে মাথায় রাখতে হবে আপনারা কিন্তু মোর ক্যাথলিক দেন পোপ হয়ে যাচ্ছেন। অর্থাৎ ভারতের নাগরিকরাও ওইভাবে বলে কিনা ভারতকে নিয়ে এত প্রীতি, আমার একটু সন্দেহ আছে। অর্থাৎ আপনি দেশকে ভালোবাসবেন, এটা বিজ্ঞাপনের কিছু নাই। আপনি ভারতকে ভালোবাসবেন, এই কথাটা আসে কেন? কেন আসে আমি সেটাও বলি। আপনি আপনার এই বক্তব্যের ভিতরে এক জায়গায় বলেছেন সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে বন্ধু বরিতা নয়, এবং এই থিওরির উপরে শেখ হাসিনা আগাচ্ছেন, এটা উনি বলছেন। প্রথম কথা হলো 2টা ছোট ছোট সেন্টেন্স, সবার সাথে বন্ধুত্ব, একটা সব সেন্টেন্স, কারোর সাথে বইতে না, অর্থাৎ মিনিং কিন্তু একই। অর্থাৎ বাংলাটা আপনি জনগণকে বুঝাচ্ছেন সবার সাথে বন্ধুত্ব মানেই তো কারোর সাথে শত্রুতা না। এটা কোনো ডিপ্লোম্যাটিক শব্দ হইতে পারে না। আমি কঠিন ভাবে অপোজ করি। কেন অপোজ করি সেটা বলি। আমরা সমাজে কি দেখি? দুইটা ব্যক্তির সাথে শত্রুতা আছে একে অপরের, তার সেই 2জনের সাথে যদি আমার ভালো সম্পর্ক থাকে, তাহলে ওই 2টা লোক আমাকে কেউ বিশ্বাস করে না। কারণ তার কথা গিয়ে তাকে বলতে পারি, তার কথা গিয়ে তাকে বলতে পারি। আমি নিশ্চিত করে বলতে পারি আপনাদের সাথে ভারতের সম্পর্ক আছে, কিন্তু সেটা আস্থার বিশ্বাসের সম্পর্ক না। আপনাদের সম্পর্ক আছে কোনটা? আমরা জানি আপনার ক্ষমতায় থাকলে তারা কমফোর্ট বোধ করে। কেন কমফোর্ট বোধ করে সেটাও বলছি। কমফোর্ট বোধ করে এই জন্য, যখন টাকা লাগে তখন আপনারা চায়না যান, এবং সেটা ভারত আপনাকে পাঠিয়ে দিতে পারে, যাও টাকা নিয়ে আসো, সমস্যা নাই। কারণ আপনাদেরকে তারা তো জানেই কি করতে হবে। আপনারা তো, আপনাদের বক্তব্যই তো বোঝা যায়। আপনারা কি বলছেন যে এর আগে আপনার কি বলে আব্দুল মোমেন সাহেব একবার বলছিলেন ভারতের সাথে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক। এই কথা ইন্ডিয়া পছন্দ করে নাই, করলে ওনার মন্ত্রিত্ব যাইতো না। উনি তো আর পররাষ্ট্রমন্ত্রী হইতে পারেন নাই, বলছিলেন তো এই কথাটা। এবং এটা ছিল তার উপরে যে খরচ ছিল, তার উপরে যে বালা মুসিবতের আলামত ছিল, উনি বুঝতে পারেননি। বিকজ এই ডিপ্লোমেসি, কাঁচা শব্দ, এটা ইন্ডিয়া লাইক করে না। এবং সাহারি আলমও থাকতে পারেন নাই, যিনি চিবিয়ে চিবিয়ে সুন্দরভাবে কথা বলতেন। কই থাকতে পেরেছেন? ডিপ্লোমেসিতে এই সমস্ত ফালতু কথা চলে না। এখন আপনি যেভাবে বলতেছেন থিঙ্ক অ্যাবাউট ইউর ফিউচার, ইউ হ্যাভ বিকেম মোর ক্যাথলিক দেন পোপ। আরেকটা ব্যাপার আমার কাছে যেটা মনে হয়, ওনারা একটা জিনিস বুঝাইতে চায় যে আমরা ভারতের ব্যাপারে ন্যাকেড হয়ে যাই। ন্যাকেড হয়ে গেলে কি হবে? এই যে অন্য কেউ যাতে ভিড়তে না পারে, যে আমরা প্রকাশ্যে বলতেছি, তারা হয়তো ভারত বলবে অমুকের সাথে আপনাদের কথা বলার দরকার কি? আমরা তো প্রকাশ করে দিচ্ছি যে আপনি আর আমি আর আপনি, এর মাঝখানে কেউ নাই। অ্যাবসার্ড। ইন্ডিয়াই বিশ্বাস করে না। কালকে আপনি থাকবেন আজীবন, কি গ্যারান্টি আছে? কালকে আপনি না থাকলে ইন্ডিয়া কি ডিপ্লোম্যাটিক যোগাযোগ করবে না? কোথায় আছেন? এগুলো বুলশিট, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, আমরা ইউনিভার্সিটি কলেজে দেখেছি একটা ছেলের সাথে একটা মেয়ের প্রেম। এরা দুইজনই কিন্তু গোপন রাখে, যাতে বাপ মা না জানে, বন্ধু না জানে। গোটা ইউনিভার্সিটি কিন্তু আশপাশ পিটিয়ে কথা বলে, বাপ রে বাপ ওদের প্রেম কি! সেই প্রেম রাজনীতিতেও আছে। আপনি কাছেই দেখেন, মায়ানমার এবং চায়না, কয়বার বিজ্ঞাপন শুনছেন যে তাদের সাথে মধুর সম্পর্ক, বন্ধুত্বের সম্পর্ক? আপনাদের সাথে আস্থা বিশ্বাসের সম্পর্ক নাই, মায়ানমার এবং চায়নার সাথে আছে বলে তাদের বলতে হয় না, আর আপনাদের নাই বলে বিজ্ঞাপন দিতে হয়। এবং এটা দিয়ে আপনি চান কি ইন্ডিয়া যাতে আর কারো কাছে না ভিড়ুক? বোকার স্বর্গে আছেন কেন? ইন্ডিয়া তো আপনার মতো না যে আপনার কথায় ইন্ডিয়া XYZ এর সাথে কথা বলবে না। ইন্ডিয়া তো পৃথিবী নিয়ে চিন্তা করে, পৃথিবী তো একটা ফ্যাক্টর। আপনি কি? সুতরাং এই জন্য আপনি কথাগুলো বলতেছেন, এবং আপনি বুঝাইতে চাচ্ছেন ভারতকে, আল্লাহর দোহাই কারো কাছে ভিড়ো না। ইট ইজ রং। আপনি ভুলের জগতে আছেন, এটাকে রাজনীতি বলে না। তো আমি যেটা বলতেছি, আপনার এই ভারত এবং ইয়ের ব্যাপারে ওবায়দুল সাহেব যেটা বলছে, এটা হলো গায়ে পরে মোর ক্যাথলিক দেন পোপ হচ্ছে, এবং আলটিমেটলি এটা খুব একটা ভালো রেজাল্ট আসবে বলে আমার কাছে মনে হয় না। এটা তারা এখন তাদের ক্ষমতায় থাকা দরকার, সে কারণে এই কথাগুলো। সর্বশেষ একটা চমৎকার নির্বাচন দেখলাম যুক্তরাজ্যে। পিয়ার স্টারমার খুবই মধ্যবিত্ত ঘর থেকে উঠে আসা একজন নেতা, লেবার পার্টিকে বিপুল ভোটে জিতিয়ে তিনি ক্ষমতায় এসেছেন, এবং ঋষি সুনাক অভিনন্দন জানিয়েছে। তিনি আবার ক্ষমা চেয়েছেন জাতির কাছে এবং দল থেকে পদত্যাগ করেছেন। সেখানে নির্বাচন নিয়ে কারচুপি, হস্তক্ষেপ করা, এই সমস্ত গুলো কোনো কিছুই আসেনি, বরং আমরা দেখলাম যে একটা সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে একটা চমৎকার ভাবে শান্তিপূর্ণ ভাবে ক্ষমতার একটা পরিবর্তন।
এইসব দেখে কি আমরা শুধু আফসোসই করতে থাকবো যে মানে এরকম গণতন্ত্র দিকে তো আমরা যাচ্ছিলাম এক সময়, হঠাৎ করে তারপরে হোঁচট খেয়ে গেলাম? আপনার কি মূল্যায়ন? আমার মনে হয় দেখেন এখন ইংল্যান্ডের আভ্যন্তরীণ রাজনীতি বা পাকিস্তানের আভ্যন্তরীণ রাজনীতি বা ভারতের আভ্যন্তরীণ রাজনীতি সেগুলি নিয়ে আমরা আলাপ করব না, তাদের লাভ লোকসান কি হয়েছে না হয়েছে। কিন্তু নির্বাচনের যেটা দেখলাম আমরা, ঋষি সুনাক কি সুন্দরভাবে তার পরাজয় মেনে নিলেন এবং বললেন যেটা তার ভুল, তারই হুম। ভুল এবং তার ভুলে তার এটা হয়েছে, এরকম বক্তব্য তিনি দিচ্ছেন। ইন্টারেস্টিং ব্যাপার হলো কি বার্তা দেয় সেটা হইলো ভারত বলেন, পাকিস্তান বলেন, এই ব্রিটেন বলেন, তারা বার্তা দেয় কি নির্বাচনের পরে ফলাফল হয় কে ক্ষমতায় যাবে, আর আমাদের ফলাফল আগে নিশ্চিত থাকে, ট্রান্সপারেন্ট বাক্সের ভিতরে ফিক্স করে রেখে দেই কে হবে প্রধানমন্ত্রী, কে হবে রাজনৈতিক প্রধান দল, ট্রেজারি বেঞ্চে কে বসবে এবং বিরোধী দলে কে বসবে, সব ফিক্স করে। অর্থাৎ অনেক বড় মাপের বার্তা যে বাংলাদেশে গণতন্ত্র নাই, অথচ আমাদের দেশে চিৎকার করে বলে আমরা গণতন্ত্রের মডেল। আমার তো ধিক্কার দেয় পৃথিবী, আপনি গণতন্ত্রের নামে কি করছেন, আপনি চায়না রাশিয়ার মডেল ফলো করেন, কেউ আপনাদেরকে একসেপ্ট করে নাই বিধায় আপনাদের এই অবস্থা। এবং আরো কি বার্তা দেয়, এই বাংলাদেশের গণতন্ত্র নাই, নির্বাচন নাই, এবং এই বার্তা আরো দেয় যে এরকম নির্বাচন, বাংলাদেশের যে নির্বাচন সেই নির্বাচন ভারতেও নাই। তার মানে পৃথিবীর সব দেশের নির্বাচনই ফালতু, একমাত্র বাংলাদেশের নির্বাচন হলো মডেল। কয়দিন আগে মোমেন সাহেব বলছে আমাদের এখন আমেরিকা উপদেশ দেওয়ার সময় হয়েছে। আমি বুঝি না সুস্থ নাকি অসুস্থ, আমার খুব কষ্ট হয় এগুলা বলতে। সুতরাং এই নির্বাচন ধিক্কার দিচ্ছে যে বাংলাদেশের গণতন্ত্র নাই। সব শেষের দিকে যাচ্ছি, আমি দুটো কথা বলে শেষ করবো, যেটা ইন্ডিয়া প্রসঙ্গে ছিলাম। আমরা আজকে মিডিয়া খুলে দেখি ইন্ডিয়াকে গালাগাল করে, ইন্ডিয়া দেশ দখল করে নিন ইত্যাদি ইত্যাদি। যারা ইন্ডিয়াকে গালি দেয় তাদেরকে আমি হেট করি। গালি দিবেন আপনি আপনার দেশের সরকারকে, গালি দিবেন আপনি আপনার দেশের পররাষ্ট্রমন্ত্রীকে, যারা যারা কোনো কিছু আদায় করতে পারে না। আমরা যদি কারো কাছ থেকে ব্যক্তি জীবনে পিঠ পোছাই আদায় করতে পারি, দুটা মিষ্টি কথা কয়ে কিছু আদায় করতে পারি, তাহলে আমি তাকে তাকে সে তাকে আমি দিব কি? আপনি ভারতকে গালাগালি কেন করবেন? আমি তো মনে করি যে ভারত সবার সাথে সুসম্পর্ক রাখবে, এবং আমি মনে করি ভারত দেওয়ার জন্য বসে আছে। আপনি আদায় করতে পারছেন না, কারণ আপনি টাকার জন্য যাচ্ছেন চায় না, আর ক্ষমতার জন্য যাচ্ছেন তার কাছে। থাকো ক্ষমতায়, যাও চায় না, এই হলো তাদের বার্তা। আরেকটা কথা বলি সবশেষে, দেশটা আজকে কোথায় গেছে? দেশটা আজকে গেছে এখানে, আমি যখন বাজারে যাই, আমি 1 কেজি টমেটো কিনি, 1 কেজি শশা কিনি, আমি তাকে দেখি পাশে ফেল ফেল করে লোক তাকিয়ে আছে যে কিনতে পারে না। আমার বড় কষ্ট হয় যে একটা টমেটো সে কিনতে পারে না, অথচ সেই দেশে বেনজির রাজনীতির সম্পত্তি আপনার কি বলে ডিসি বলেন আর গভর্নর সরকারি পর্যায়ে তাদের সম্পত্তি কিন্তু পাহারা দেওয়া হচ্ছে। আলটিমেটলি সম্পত্তিটাকে কিন্তু পাহারা দেওয়া হচ্ছে, আপনি লক্ষ্য করে দেখবেন। আবার কয়দিন দেখলাম 2 দিন আগে এস আলম সহ 4টা কোম্পানির 14,000 কোটি ঋণের বিপরীতে 6,000 কোটি টাকা ইন্টারেস্ট মৌকুব করে দিচ্ছে, মূল টাকাও ফেরত দেয়নি এখনো। 4 টাকা ফেরত দেন। যে দেশের লোক টমেটো কিনতে পারে না, যে দেশের লোক মাংস কিনতে পারে না, সেই দেশে 4 টাকা মৌকুব করেন আপনারা। আর বেনজিরের সম্পত্তি যদি আপনার পাহারা দিতে পারেন, আর মতিউর রহমানের সম্পত্তি যদি বিসি সাহেবরা পাহারা দিতে পারে, তারপর তাদের গ্রেপ্তার করা হয় না, তাহলে খালেদা জিয়ার এক ব্যাংকের থেকে টাকা আরেকটা ব্যাংকে গেল মাত্র 3 কোটি, সেটা হয়ে গেল 7 কোটি। কেন খালেদা জিয়ার এই টাকাগুলা কিংবা জিয়া ফরেস্ট ট্রাস্টের দায়িত্ব ডিসি নিয়ে খালেদা জিয়াকে কারামুক্ত রাখতে পারলো না? জি, অনেক ধন্যবাদ। দর্শক শুনছিলেন সমসাময়িক অন্তত 3টি বিষয় নিয়ে আলোচনা। আমাদের এই আলোচনা আগামীতে অব্যাহত থাকবে। আজ পর্যন্তই। আল্লাহ হাফেজ।